নমস্কার, আমি দিবস মণ্ডল। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। যদিও আমি এই বিষয়ের বিষয়ধর না বা সেই কাজের সাথে আমি সম্পর্কিত না, তবুও একজন ভারতীয় নাগরিক হিসাবে আমি যখন বিষয়গুলো জানলাম তখন ভাবলাম যে বিষয়গুলো সকলের জানিয়ে দেওয়া উচিত যে এই রকম পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। যেমন আম, ভারতের জন্য এই জন্য ভালো হয়েছে, ভারতীয়দের জন্য, যে আগের যেসব আইন কানুনগুলো ছিল, নিয়ম কানুনগুলো ছিল, সেগুলো অনেকটাই পাল্টে গেছে আইনগুলো। হ্যাঁ, তো আগের থেকে যেমন ব্রিটিশদের যেসব নিয়ম কানুন আইন তৈরি করা ছিল, তো সেই আইনগুলো প্রথা প্রচলিতভাবে চলে আসছিল। তো সেইগুলো হিসেবেই বিচার বিচার ব্যবস্থা চলছিল বা হচ্ছিল, সেগুলোর মধ্যে পরিবর্তন ঘটেছে। তার মধ্যে আবার এই যে কেসগুলোকে ঝুলিয়ে রাখা হতো এতদিন ধরে, বছরের পর বছর ধরে কেসগুলো ঝোলানো ঝোলানো থাকতো, সেইগুলোর মধ্যেও অনেক কিছু পরিবর্তন এসেছে। তারপরে অনেক সহজ করেছে, সহজ পদ্ধতি করেছে, যাতে সহজে মানুষ কেসগুলো করতে পারে, বা যদি কারোর কেস থাকে তাহলে সেইগুলো সে দেখতে পারে স্ট্যাটাস কী আছে বা কী ব্যাপার আছে, সে আবেদন করতে পারে। তার কোনো কিছু বলার থাকলে সে অনলাইনে ব্যবস্থা নিতে পারে। এরকমভাবে জিনিসগুলো হয়েছে। তো মানুষ চাইছিল যে অনেক কিছু আরও ব্যাপার আছে, যে আইনগুলো হয়তো আনলে ভালো হতো বা এই জিনিসগুলো করলে ভালো হয়। তো সেইগুলো হয়তো মানুষের চাহিদাগুলো পূরণ হলো আর কি, হয়তো সবারই হবে, আমার মত সম্মতি হবে। তো আমি বিষয়গুলো বলছি। তার মধ্যে যেমন একটা ধরা যাক যে আপনি হয়তো বাড়ি অন্য জায়গায়, আপনি হয়তো অন্য জায়গায় কাজ করেন, কোথাও বাইরে গেছেন, কোনো রাজ্যে কাজ করতে গেছেন। সেখানে হয়তো আপনার সাথে কিছু ঘটেছে, বা আপনি হয়তো কিছু ঘটিয়েছেন বা আপনার সাথে কিছু ঘটেছে। তো আগে কি করতে হতো, আপনাকে লোকাল যে এলাকা, সেই এলাকায় আপনাকে লোকাল জুডিশিয়ারিতে আপনাকে কেস করতে হতো। তারপরে সেখান থেকে ব্যবস্থা শুরু হতো। কিন্তু এখন নিয়ম করা হলো যে আপনি যেখানেই থাকুন না কেন, যে রাজ্যেই থাকুন না কেন, সেই রাজ্যে আপনার এফআইআর গ্রহণ হবে। সেই পুলিশ আপনার এফআইআর নিতে বাধ্য। তারপরে সেইখানকার পুলিশ আপনার এফআইআরটি ট্রান্সফার করে আপনার যে লোকাল জায়গা, সেই জায়গায় পাঠাবে। তারপরে সেই জায়গায় তদন্ত করবে। কিন্তু কেস করা যাবে আপনি যে জায়গায় থাকতে পারেন, যে জায়গায় আপনার সাথে যা ঘটনা ঘটতে পারে, কিছু হতে পারে, সেই জায়গাতে আপনি এফআইআর করতে পারেন। তারপর যদি বলা যায় যে আগে যেমন ছিল যে আপনাকে কেউ হয়তো আপনার কেস করেছে, তো সেই কেসটা হয়তো আপনার বাড়িতে সমন এসেছে, পুলিশের দ্বারা এসেছে বা পোস্টের দ্বারা এসেছে, বা কোনো পুলিশের কর্মচারী এসে দিয়ে গেছে। তো এখন কি হয়েছে, এখন সব ব্যবস্থা অনলাইনে হয়ে যাবে আস্তে আস্তে, এখন থেকে শুরু। কিন্তু এখন হয়তো আস্তে আস্তে যত যাবে তখন অনলাইনের দিকে এগোবে। আপনাকে হয়তো এসএমএসের মাধ্যমে সমন আসতে পারে, বা ইমেলের মাধ্যমে সমন আসতে পারে, বা ফোন নাম্বারে এসএমএসের মাধ্যমে সমন আসতে পারে। আর তাছাড়া আপনি অনলাইনে কেস করতে পারেন, অনলাইনে এফআইআর করতে পারেন। আপনি অনলাইনে আপনার কেসের স্ট্যাটাস কী আছে সেইটা জানতে পারেন। এই সমস্ত ব্যবস্থা এখন করা হয়েছে, অনলাইনের মাধ্যমে আপনি জানতে পারবেন। যেটা এখন ডিজিটাল যুগ চলছে, এখন সময়ের সাথে তাল মিলিয়ে এখন সব কিছু সিস্টেমকে এখন আপগ্রেড করা হচ্ছে, যে যাতে মানুষ বাড়িতে বসে অনলাইনে নিজের সমস্ত কিছু যাচাই করতে পারে, দেখতে পারে, কারোর সাহায্য ছাড়া। তারপরে যদি বলা যায় যে জেনারেল যেগুলো কেস আছে, মানে সাধারণ যেগুলো কেস আছে, সেগুলো 90 দিনের মধ্যে অবশ্যই চার্জশিট দাখিল করা বাধ্যতামূলক। তারপরে যেগুলো স্পেশাল কেস আছে, সেই স্পেশাল কেসগুলোতে 180 দিনের মধ্যে চার্জশিট পেশ করা বাধ্যতামূলক। জেনারেল কেস বলতে যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, এই জিনিসগুলো হচ্ছে জেনারেল কেস। আর যদি বলা যায় স্পেশাল কেস কোনগুলো, যেমন হচ্ছে মেয়ের গায়ের হাত দেওয়া, বা পস্কো, মানে গাজার কেস বা ইলেকট্রিক চুরির কেস, এইসব বিষয়গুলো হচ্ছে স্পেশাল কেসের মধ্যে পড়ছে। তো স্পেশাল কেসে আপনাকে 180 দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে, এই রকম বলা হচ্ছে। আপনার যে গম্ভীর অপরাধগুলো আছে, সেই গম্ভীর অপরাধগুলো 14 দিনের মধ্যেই আপনাকে ইনভেস্টিগেট পূরণ করতে হবে। এখন ঝুলিয়ে রাখা যাবে না। যেসব গম্ভীর কেসগুলো আছে সেগুলোকে 14 দিনের মধ্যে সেগুলোকে ইনভেস্টিগেট পূরণ করতে হবে। এইটা
নতুন আইনে বলা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো কোর্টে কোনো কেস গেছে, সেই কেসটার শুনানি চলছে, তো সেটা আগে কি হতো, অনেক দিনের পর দিন ঝুলিয়ে রাখা হতো, বছরের পর বছর ঝুলিয়ে রাখা হতো। তো এখন নিয়ম হচ্ছে, কোর্টে যদি কোনো কেস যায় আর সেই কেসটা যদি শুনানি চলে, শুনানি শেষ হওয়ার পর 45 দিনের মধ্যেই আপনাকে রায়দান করতেই হবে, বাধ্যতামূলক রায়দান করতে হবে 45 দিনের মধ্যে, বেশি দিন ঝুলিয়ে রাখা যাবে না। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এটা দুঃখজনক যে আমাদের সমাজে এখনও এইসব মানসিকতা সম্পন্ন মানুষেরা থাকে বলে এইরকম জঘন্য অপরাধগুলো ঘটে। যেমন হচ্ছে রেপ কিংবা গ্যাং রেপ, এইসব ঘটনাগুলো ঘটে চলেছে। তো তাদের ক্ষেত্রে নতুন আইন হচ্ছে যে তাদের আজীবন কারাদণ্ড হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্তও তাদের হতে পারে, মানে মৃত্যুদণ্ড পর্যন্ত তাদের হচ্ছে কঠোর শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে এই কেসগুলোতে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা বর্তমানে খুব প্রচলিত, যে হয়তো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করেছে, বা মিথ্যে কথা বলে তার সাথে সম্পর্ক স্থাপন করেছে, বা তার সাথে থাকছে, এইরকম বিষয়ে যদি যে পীড়িতা সে যদি কেস করে, তাহলে যার প্রতি কেস করছে সে কিন্তু 10 বছরের জন্য তার কারাদণ্ড হতে পারে। এই কেসটা হয়তো ছিল না আগে, এখন বর্তমানে করা হয়েছে, যে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কারোর সাথে সম্পর্ক স্থাপন করলে গেলে আর সে যদি কেস করে, তাহলে তার 10 বছর পর্যন্ত তার সাজা হতে পারে। তারপর পরিচয় লুকিয়ে বিয়ে করা, কারোর সাথে পরিচয় লুকিয়ে বিয়ে করা, তারপর কাজের প্রতিশ্রুতি দিয়ে বা কাজে প্রমোশনের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করা, এইসব বিষয় যদি ঘটে বা পীড়িতা যদি কেউ হয় এইসব ঘটনার জন্য, তাহলে সে যদি কেস করে তার যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যে অপরাধী, তার যাবজ্জীবন পর্যন্ত কিন্তু কারাদণ্ড হতে পারে। এটা হচ্ছে নতুন আইন। বর্তমানে চলে আসা আরেকটি কুপ্রথা, পণ নিয়ে বিবাহ করা এবং পণের জন্য অত্যাচার করা। হয়তো তার মেয়ের ওপর অনেক অত্যাচার হচ্ছে, বা শ্বশুর শাশুড়ির ওপর অনেক প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, এইরকম যদি ঘটনা ঘটে, তাহলে যদি সেই পীড়িতা বা তার পরিবার যদি কেস করে, তাহলে যে অত্যাচারী বা যে কেস করছে যার নামে, তার কিন্তু আজীবন কারাদণ্ড হতে পারে। আর তার সাথে সাথে যদি সেই রকম কিছু একদম ক্রিটিক্যাল কন্ডিশন হয়, বা যদি এইরকম বিষয়ে যদি মারা যায় সেই মেয়েটি, পীড়িতা হয়ে বা অত্যাচারিত হয়ে যদি মারা যায়, তাহলে যে অত্যাচার করবে বা মেরে ফেলবে, তার কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা হতে পারে। এইটা খুব ভালো লাগলো, এটা হওয়া দরকার ছিল, এটা অনেকে চাইছিল। তো যাই হোক, ভালো হয়েছে। তারপর বিষয় হচ্ছে মব লিঞ্চিং। মব লিঞ্চিং মানে হচ্ছে কোনো একটা গোষ্ঠী কোনো একজনকে সন্দেহজনকভাবে তাকে অত্যাচারিত করছে বা বেঁধে মারছে, বা তার আদেও দোষ আছে কি না বা কোনো কিছু করেছে কি না, না জেনেই তাকে হয়তো অত্যাচার করা হচ্ছে। তো এইরকম কেসে মব লিঞ্চিং হলে গেলে তাকে 7 বছর থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা আর কি আইনের মধ্যে রাখা হয়েছে। তারপরে বিষয় হচ্ছে দেশদ্রোহিতা। কেউ দেশের বিরুদ্ধে কথা বলছে, দেশ বিরোধী কথা বলছে, বা দেশের বিপক্ষে কথা বলছে, যেটা অবাঞ্ছনীয় বা মানে ভারতীয় হিসাবে সেইটা মেনে নেওয়া যায় না। এরকম যদি কোনো দেশদ্রোহ সে করে, কিংবা হেট স্পিচ দেয়, যে স্পিচের জন্য হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, অশান্তি লাগতে পারে, এরকম যদি কোনো সিচুয়েশান হয়, তাহলে কিন্তু 3 বছর পর্যন্তও তাদের সাজা হতে পারে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে, আপনি হয়তো না চাইতে আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, হয়তো আপনি চাননি, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো আপনি রোডে চলছেন, হয়তো আপনার গাড়ির দ্বারা কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি চাননি, অজান্তেই হয়ে গেছে। জেনে হয় সেটা আলাদা বিষয়, কিন্তু অজান্তে হয়তো হয়ে গেছে। তো আপনি যদি তাকে সাহায্য করলেন বা তাকে হসপিটালে নিয়ে গেলেন, বা তারপরে আপনার প্রতি কোনো হয়তো কেস হলো, এফআইআর হলো, তাহলে যা বিচার তদন্ত হবে সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি সেখান থেকে পালিয়ে যান, তাহলে আপনাকে কিন্তু 10 বছর পর্যন্ত আপনার কারাদণ্ড হতে পারে। তাই সাবধান, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক সাবধানে থাকতে হবে। আর এরকম ভয় বা এরকম আইন একটু হওয়া দরকার আছে, নাহলে ভয় পাবে না কেউ, তাহলে অন্যায় কমবে না। ধন্যবাদ, আপনাদের জানানোর দরকার ছিল।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম, গল্প করলাম এই বিষয় নিয়ে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে সকলের সাহায্যের জন্য শেয়ার করবেন এই আশা রাখছি। নমস্কার।